আপনি ভাবতে পারেন যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে রিপোর্টেড ক্লাসিফাইড লোনের পরিমাণ এখন 6.5 লক্ষ কোটি টাকা। মোট যে ঋণ দেওয়া হয়েছে তার পরিমাণ 18 লাখ কোটি টাকার মতো। তার মধ্যে 1/3-ভাগেরও বেশি লোন অনাদায়ী, প্রকৃত হিসাব আরও বেশি। এবং আরও অবাক করা কাণ্ড, যেটা আমরা সবাই জানি, যে এই যে ক্লাসিফাইড লোন, এই ক্লাসিফাইড লোনের বেশিরভাগই ব্যাংকিং সেক্টর থেকে লুটপাট করা হয়েছে, বিদেশে পাচার করা হয়েছে। অল্প কিছু লোন আছে যে লোনগুলো পাচার করা হয়নি, এবং যারা খেলাপি হয়েছেন তারা অনিচ্ছাকৃত খেলাপি, তারা সিচুয়েশনাল খেলাপি। তার মানে দুই ধরনের খেলাপি ক্লায়েন্ট আছে, খেলাপি বিজনেস আছে। এক ধরনের খেলাপি হচ্ছে ইচ্ছাকৃত, তারা লুটপাটের উদ্দেশ্যেই ব্যাংকিং সেক্টর থেকে লোন নিয়ে উধাও হয়ে গেছে, কখনো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। আরেক ধরনের লোন হচ্ছে অনিচ্ছাকৃত খেলাপি বা সিচুয়েশনাল খেলাপি। তারা সত্যিকার অর্থে ব্যবসা করতে যেয়ে সংকটে পড়েছে, তাই সে যে কোনো কারণেই হোক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক একটা সুন্দর উদ্যোগ নিয়েছে বাংলাদেশের ব্যাংকিং খাতকে পুনর্গঠিত করার জন্য, ব্যাংকিং খাতে স্বচ্ছতা আনার জন্য এবং ব্যাংকিং খাতকে শক্তিশালী করার জন্য। এই উদ্যোগ খুবই প্রশংসার দাবি রাখে বলে আমি মনে করি। উদ্যোগটা কি? যারা অনিচ্ছাকৃত খেলাপি তাদেরকে ব্যবসায় আবার ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। কিভাবে? তাদের লোনগুলোকে রিস্ট্রাকচারিং বা রিশিডিউলিং করে দিচ্ছে, ফর এ লং টার্ম গ্রেস পিরিয়ড দিচ্ছে এবং ডাউন পেমেন্টও মোটামুটি অল্পই নিচ্ছে। উদ্দেশ্য কি? এই ব্যবসাগুলোকে আবার মৃত অবস্থা থেকে জীবিত অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা, লোনগুলোকে রেগুলার করে ফেলা, ব্যবসাগুলো যেন আবার ইকোনমির মূল ধারায় ফিরতে পারে, ব্যাংকের মূল ধারায় ফিরতে পারে, সেই ব্যবস্থা করা। আমার নজরে এসেছে এরকম কিছু রিশিডিউলিং বা রিস্ট্রাকচারিং চিঠি বাংলাদেশ ব্যাংক যেটা দিয়েছে। আমি বলবো এটা অন্য যে কোনো সময়ের চাইতে বেটার, কিন্তু তারপরেও কিছু কথা আছে, এবং সেই কিছু কথার জন্য আজকের আমার এই ভিডিওটা করা। আমরা জানি যেসব ব্যবসায়ীরা অনিচ্ছাকৃতভাবে খেলাপি হয়েছেন তারা এক প্রকার ব্যবসা থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। কেউ কেউ পুরা বেরিয়ে গেছে, আর কেউ কেউ কোনোভাবে টিম করে চলছে। কেউ কেউ 7-8 বছর ধরে স্ট্রাগল করছে, কেউ তার চেয়ে বেশি সময় ধরে স্ট্রাগল করছে। তাহলে এইসব ব্যবসায়ীদের বর্তমান অবস্থাটা কি? প্রথম কথা হচ্ছে তাদের লিকুইডিটি নেই বললেই চলে। দ্বিতীয় কথা হচ্ছে ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানিগুলা তাদের এগেনস্টে অসংখ্য কেস করেছে, সেই কেসগুলো নিয়ে তারা ফাইট করছে। তার মধ্য থেকে কোনোভাবে ব্যবসায় ব্যাক করার চেষ্টা করছে। যাদের লিকুইডিটি শুকিয়ে গেছে তাদের পক্ষে ডাউন পেমেন্টস, সেটা যে পরিমাণেরই হোক না কেন, এটা দেয়া অনেক কঠিন কাজ। যেমন ধরেন, যদি কোনো ক্লায়েন্টের ঋণের পরিমাণ হয় 3,000 কোটি টাকা, তাহলে যদি 1% ডাউন পেমেন্টেরও ব্যবস্থা করতে হয় তাহলে 30 কোটি টাকা। যদি 1,000 কোটি টাকা হয় তাহলে 10 কোটি টাকা। আমি একটু মাঝারি ক্লায়েন্টের বিষয়ে কথা বলছি। এরকম যাদের 10,000 কোটি টাকা আছে তাদের 100 কোটি টাকা, যাদের 1 কোটি টাকা আছে তাদের 1 লাখ টাকা। ধরেন যার 3,000 কোটি টাকা, তাকে নিয়ে কথা বলি। এই যে 30 কোটি টাকা 1%-এ ডাউন পেমেন্ট আসছে, আর যদি 2% হয় তাহলে 60 কোটি টাকা। এদের পক্ষে 30 কোটি বা 60 কোটি টাকা ডাউন পেমেন্ট দেয়া অসম্ভবের কাছাকাছি। কারণ যারা কয়েক বছর যাবৎ ফাইট করছে, কেস নিয়ে লড়ছে, তাদের পক্ষে এই ডাউন পেমেন্ট দেয়াটা খুবই কঠিন। কারণ যখন ব্যবসায়ের খুব খারাপ অবস্থা আসে, তাদের এমনি অবস্থা নাজুক হয়ে যায়। খারাপ অবস্থায় ব্যবসায়ের কস্ট অনেক বেড়ে যায়, তখন তাদের এলসি করতে 100% মার্জিন দেয়া লাগে। কোনো ব্যাংক তাদের এলসি না করতেও পারে। আবার কয়েকটা কনসার্ন থাকলে একটা কনসার্ন ক্লাসিফাইড হলে বাকিগুলো কোনো ব্যাংকিং সুবিধা পায় না। তো এখানে ডাউন পেমেন্ট খুব বড় একটা বিষয়, যে এই ডাউন পেমেন্ট তারা কোত্থেকে জোগাড় করবে। সেকেন্ড কথা হচ্ছে যে ধরেন গ্রেস পিরিয়ড দেওয়া হলো 2 বছর, ফাইন, 2 বছর গ্রেস পিরিয়ড অনেক বড় সময়। তারপরে দেয়া হলো 10 বছর ধরে তাকে পেমেন্ট করতে হবে। রিস্ট্রাকচারিং যে পলিসিতে বাংলাদেশ ব্যাংক করছে, লোনটা রিশিডিউলড হয়ে গেলে বা রিস্ট্রাকচার্ড হয়ে গেলে তখন যে পেমেন্টের যে সিস্টেমটা, সেটা কিন্তু টার্ম লোনে পেমেন্ট করতে হয়। ওয়ার্কিং ক্যাপিটাল হলেও সেটা টার্ম লোনে। তার মানে দেখেন তো এবার যে 2 বছর পরে প্রতি মাসে কিস্তি কত বড় আসবে। যে বড় কিস্তি আসবে, সেই বড় কিস্তি এই ব্যবসাগুলো তাদের ব্যবসা থেকে ফান্ড জেনারেট করে ওই কিস্তিগুলো পরিশোধ করবে। কয়দিন করতে পারবে? 3 মাস, 6 মাস, তারপরে তো তাদের টাকা আবার শুকিয়ে যাবে। তার মানে গ্রেস পিরিয়ডটা তারা একটু আরামে থাকবে, কেসগুলোও স্থগিত থাকবে। এই সময় পরে যখন আবার ইনস্টলমেন্ট দেয়া শুরু হবে, তখনই তাদের যন্ত্রণা বেড়ে যাবে। 3 মাস বা 6 মাস পরে যে তারা পারবে না, আবার ক্লাসিফাইড হয়ে যাবে। আমি যাদের কথা বলছি তারা হচ্ছে অনিচ্ছাকৃত ডিফল্টার। তারা ব্যাংকের টাকা দিতে চায়, যারা দিতে চায় না তাদের কথা ভিন্ন। তাহলে কি বলছি, যে আবার 3 মাস বা 6 মাস পরে ক্লাসিফাইড হবে। তার মানে 2.5 বছর পরে আবার লোন ক্লাসিফাইড, আবার টাকা দিতে পারবে না। তারা আবার প্রপোজাল নিয়ে ব্যাংকে যাবে, অথবা ব্যাংকগুলো আবার কেস করা শুরু করবে, অথবা আগের যে কেস যেটা মৃত অবস্থায় রেখে দিয়েছিল ঘুমন্ত অবস্থায়, সেটাকে আবার জাগরিত করবে, তারা রিভাইভ করবে। 3 নাম্বার পয়েন্ট, যে লম্বা যে সময়, সেটা যে ধরেন 10 বছর মানে 120 মাস। 1 কোটি, 5 কোটি, 10 কোটি, 100 কোটি, ঠিক আছে। কিন্তু যখন এটা 1000 কোটি, অনেক বড় কোটি টাকার বিষয়, তখন কি
এই টার্ম ঠিক আছে কিনা আমার মনে হয় ঠিক নেই। কিছুদিন আগে আমি একটা ব্যবসায়ের অ্যাজ কনসালটেন্ট হিসাব করে দেখেছিলাম যে তাদেরকে, আমি নাম বলছি না সঙ্গত কারণেই, যে তাদেরকে যদি 5 বছরের গ্রেস পিরিয়ড দেয়া হয় এবং 15 বছরেরও টার্ম দেওয়া হয়, তারপরও তারা সেই পরিমাণ ফান্ড জেনারেট করতে পারবে না যে লোনটাকে টানতে টানতে পরিশোধ পর্যন্ত নিয়ে যেতে পারবে। তাহলে এখানে কি ব্যাপার, কি করা দরকার? যদি সত্যি সত্যি এই ডিফল্টারগুলোকে, অনিচ্ছাকৃত ডিফল্টারগুলোকে আবার মেইন স্ট্রিমে ফেরত আনতে হয় এবং আবার তাদের ব্যবসাকে চালিত করতে হয় দেশের ইকোনমির স্বার্থে, তাহলে কি করতে হবে? এদের ইন্টারেস্ট মওকুবের একটা বিষয় আছে, কারণ তারা দীর্ঘ বছর যাবত যারা ভালো ক্লায়েন্ট তারা কিন্তু ইন্টারেস্ট দিয়ে গেছে। এখন ইন্টারেস্ট মওকুবের ক্ষেত্রে একটা বিষয় আছে, সেটা হচ্ছে শুধুমাত্র যেটা অনারোপিত সুদ সেটা মওকুব করতে পারে বাংলাদেশ ব্যাংক, কিন্তু যেটা আরোপিত হয়ে গেছে এবং তারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, স্পন্সররা, ডাইরেক্টররা, সেকেন্ডারি যারা শেয়ারের মালিক তারা সব ডিভিডেন্ড নিয়ে গেছে, এই টাকা শোধ করবে কেমনে? তাহলে এই ক্ষেত্রে দেখা দরকার যে কোন কোন ব্যাংক ক্লাসিফাইড অবস্থায়ও ইন্টারেস্ট আরোপ করেছে সাসপেনশন না রেখে এবং ডিভিডেন্ড আকারে ডিক্লেয়ার করে দিয়েছে, তারা বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের ভায়োলেশন করেছে। আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম। এই সব কিছু মিলিয়ে যদি আমি সংক্ষেপে বলতে চাই, তাহলে ব্যাপারটা এরকম যে বাংলাদেশ ব্যাংক যদি সত্যি সত্যি চায় যে তাদেরকে আবার বিজনেসে ব্যাক করাতে, ব্যাংকের লোনটাকে রেগুলার করাতে এবং ফর দ্য লং টার্ম, তাহলে তাদেরকে ডাউন পেমেন্টের ব্যাপার পুনর্বিবেচনা করতে হবে। কখনো কখনো ক্লায়েন্টের সাথে বসে ক্লায়েন্ট যত রিয়েলি পারবে সেইটা নির্ধারণ করতে হবে। টার্মটার ক্ষেত্রেও স্পেশাল কনসিডারেশন এটা আরেকটু লম্বা করতে হবে, গ্রেস পিরিয়ডের পরিমাণটা আরেকটু বাড়াতে হবে, নচেত যে উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক এই কাজটা করছে সেই উদ্দেশ্য সাধিত হবে না। সুতরাং আমি আবার আমার এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের কর্তৃপক্ষকে অনুরোধ করব যে ক্লায়েন্ট এক একজন এক এক রকম, তার আর্থিক অবস্থা সার্বিক সঠিকভাবে বিবেচনা করে ক্যালকুলেট করে তারা যেটা পারবে, যেটা বাস্তবসম্মত, সেই আকারে এক এক ক্লায়েন্টের জন্য এক এক রকম ভাবে নির্ধারণ করুন। তাহলে হয়তো অনিচ্ছাকৃত খেলাপি যারা তারা ব্যবসায় ব্যাক করবে এবং ব্যাংকিং সেক্টরটা কিছুটা হলেও ভালো হবে। আর নচেত কি হবে, নতুন গভর্নমেন্ট নির্বাচনের পরে যখন আসবে তখন আবার পলিটিক্যালি যোগাযোগ করার চেষ্টা হয়ে যাবে এবং আবার তারা ধর্ণা দিবে ব্যবসা ফেলে যে এটাকে আবার রিশিডিউল করেন, তখন আরেক সমস্যা। তাই আমি বলছি যে এটা কি সমস্যা থেকে উত্তরণের চেষ্টা হচ্ছে নাকি আরেকটা নতুন সমস্যার সৃষ্টি করা হচ্ছে, যেন নতুন আরেকটা সমস্যা তৈরি না হয়, যেন প্রকৃতভাবে সমস্যার সমাধানটা করা হয়। আর একটা বিষয়, যারা ইচ্ছাকৃত খেলাপি তাদের জন্য নতুন ব্যবস্থা, তাদের জন্য ট্রাইব্যুনাল গঠন, এটা এখন সময়ের দাবি। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।